সম্পূর্ণ গল্প। প্রাথমিক অংশ। ছেলে আমাকে নিয়ে নতুন খোলা মোবাইল শপে গিয়েছিল। দোকানদার জিজ্ঞেস করল, এই ফোনটা কার জন্য? ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি হকচকিয়ে তার দিকে তাকালাম। দোকানদার হাসতে হাসতে বলল, ভাল জুটি। ফোনের বিল দেওয়ার সময় আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, গার্লফ্রেন্ড কেন বললি? সে আমার কানের কাছে মুখ এনে বলল, কারণ আমি চাই তুমি আমার প্রেমিকা হও, আমার জীবনসঙ্গী হও। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। বিয়ে করো আমাকে। নতুন ফোনের স্ক্রিনের উজ্জ্বলতায় তার চোখ জ্বলজ্বল করছিল। আমার হাত কাঁপছিল বিল হোল্ডার ধরে রাখতে গিয়ে। দোকান থেকে বের হতে গিয়ে সে আবার আমার হাত ধরল এবং বলল, মা, তুমি আমার ছেলে নও, আমি তোমার পুরুষ। রাস্তার লাইটের নিচে তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ব্যক্তিগত পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাফিন আর পূর্ণিমা। সাফিন 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা 11 বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনাটি শুরু হয়েছিল গত বছরের শীতের এক সকালে। সাফিনের কলেজের ছুটির দিন ছিল, আর সে বাড়িতে বিরক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে এসে বলল, মা, চলো বাজার যাই। আমার একটা নতুন ফোন দরকার। আমি তখন রান্নাঘরে ছিলাম। তার কথা শুনে বললাম, তোর বাবার সাথে কথা বল। আমি তো জানি না ফোনের কিছু। সাফিন এসে আমার হাত ধরে বলল, না মা, তুমি যাবে। বাবা বুঝে না আজকালকার ফোনের কিছু। তুমি স্মার্ট, তুমি ভালো দাম করতে পারবে। এভাবে সাফিনের পিডাপিডিতে আমি তার সাথে বের হলাম। আমাদের এলাকায় একটা নতুন মোবাইল শপ খুলেছে। দেখতে বেশ ভালো, আর ভিতরে অনেক রকমের ফোন সাজিয়ে রাখা। দোকানে ঢুকতেই দোকানদার আমাদের দেখে হাসি মুখে এগিয়ে এল। সে একজন তরুণ ছেলে, বয়স হবে 25-26 মতো। আসসালামু আলাইকুম। কি দরকার? সাফিন বলল, একটা ভালো স্মার্টফোন দেখান। দোকানদার বিভিন্ন ফোন দেখাতে লাগল। আমি আর সাফিন নানা রকম প্রশ্ন করলাম। দামদর নিয়ে কথাবার্তা চলছিল। হঠাৎ দোকানদার জিজ্ঞেস করল, এই ফোনটা কার জন্য? আপনার নাকি ভাইয়ের? আমি উত্তর দেওয়ার আগেই সাফিন আমার কাঁধে হাত রেখে বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি হকচকিয়ে তার দিকে তাকালাম। কি বলছে ছেলেটা? দোকানদার হাসতে হাসতে বলল, ভাল জুটি। আমার মুখ লাল হয়ে গেল। মনে মনে ভাবলাম, ছেলেটা কি করছে? কিন্তু কিছু বলতে পারলাম না। ফোনের বিল দেওয়ার সময় আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, গার্লফ্রেন্ড কেন বললি? সাফিন আমার কানের কাছে মুখ এনে বলল, কারণ আমি চাই তুমি আমার প্রেমিকা হও, আমার জীবনসঙ্গী হও। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। বিয়ে করো আমাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। নতুন ফোনের স্ক্রিনের উজ্জ্বলতায় তার চোখ জ্বলজ্বল করছিল। আমার হাত কাঁপছিল বিল হোল্ডার ধরে রাখতে গিয়ে। দোকান থেকে বের হতে গিয়ে সাফিন আবার আমার হাত ধরল এবং বলল, মা, তুমি আমার ছেলে নও, আমি তোমার পুরুষ। রাস্তার লাইটের নিচে তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপর হঠাৎ আমি হাসতে শুরু করলাম। সাফিন, তুই কি পাগল হয়ে গেছিস? এই বয়সে এসব কি বলছিস? সাফিন গম্ভীর মুখে বলল, মা, আমি সিরিয়াস। তোমাকে দেখলেই আমার আমি তার কথা মাঝখানে কেটে দিয়ে বললাম, চুপ। এসব কি আবোল তাবোল বলছিস? বাড়ি চল। কিন্তু সাফিন থামল না। সে বলতে লাগল, মা, তুমি বুঝছ না। আমি সত্যিই। সাফিন, আমি একটু চিৎকার করে বললাম, তুই কি বলছিস জানিস? আমি তোর মা। এমন সময় আমার মোবাইল বেজে উঠল। দেখলাম স্বামী রাকিবের ফোন। হ্যালো। কোথায় এতক্ষণ? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি। আমরা বাজারে ছিলাম। সাফিনের ফোন কিনলাম। ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ি আসো। পূর্ণিমার জ্বর এসেছে। ফোন কেটে দিয়ে আমি সাফিনকে বললাম, চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পূর্ণিমার জ্বর। সাফিন সাথে সাথে চিন্তিত হয়ে গেল। কি হয়েছে ছোট বোনের?
আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। পূর্ণিমা শুয়ে আছে, বেশ জ্বর। সাফিন সাথে সাথে তার কপালে হাত রাখল। মা, ডাক্তার ডাকতে হবে। আমি দেখলাম সাফিনের চোখে একটু পানি এসেছে। বোনের জন্য তার চিন্তা দেখে আমার মনে হল, এই ছেলেটা যা বলেছিল সেটা নিশ্চয়ই মজা করে বলেছে। আসলে সে একটা ভালো ছেলে। রাকিব ডাক্তার নিয়ে এল। ডাক্তার দেখে বলল, সাধারণ জ্বর, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। রাতে সাফিন পূর্ণিমার পাশে বসে থাকল। আমি দেখলাম সে ছোট বোনের জন্য কতটা যত্নশীল। পরের দিন সকালে পূর্ণিমার জ্বর কমে গেছে। সাফিন খুশি হয়ে বলল, মা, পূর্ণিমাকে নিয়ে পার্কে যাব। সে অনেক দিন বের হয়নি গি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবি যেন ঠান্ডা না লাগে। সাফিন পূর্ণিমাকে নিয়ে পার্কে গেল। আমি বাড়িতে একা বসে ভাবতে লাগলাম, কাল সাফিন যা বলেছিল সেটা কি সত্যিই মজা ছিল? সন্ধ্যায় সাফিন পূর্ণিমাকে নিয়ে ফিরল। পূর্ণিমা খুশি, সে বলল, মা, সাফিন ভাই আমাকে অনেক মজার গল্প বলেছে গিউ। রাতে খাওয়ার সময় রাকিব বলল, সাফিন, তুই নতুন ফোন পেয়েছিস, খুশি হচ্ছিস না? সাফিন বলল, হ্যাঁ বাবা, ফোনটা ভালো। আমি খেয়াল করলাম সাফিন আমার দিকে তাকাচ্ছে না। সেই যে অদ্ভুত কথা বলেছিল তারপর থেকে সে কেমন যেন এড়িয়ে চলছে। পরের কয়েকদিন সাফিন স্বাভাবিক ছিল। কলেজে যাচ্ছে, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আমিও ভাবলাম হয়তো সেদিনের কথাটা সত্যিই মজা ছিল। কিন্তু একদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, সাফিন এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। সাফিন বসল আমার পাশে। তারপর বলল, মা, সেদিন আমি যা বলেছিলাম তুমি হয়তো ভেবেছ ওটা মজা ছিল, কিন্তু আমি সিরিয়াস ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সাফিন, তুই আবার শুরু করলি? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে সাফিন, আমি তার কথা বন্ধ করে দিলাম। তুই কি বলতে চাইছিস জানিস? আমি তোর মা। এই বয়সে তুই কি ভাবছিস? সাফিন মাথা নিচু করে বলল, আমি জানি মা, কিন্তু আমি কিছু করতে পারছি না। তোমাকে দেখলেই এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি পাশের বাড়ির কাকিমা। কি খবর মৌসুমি, কেমন আছো? ভালো আছি কাকিমা। আসুন। কাকিমা ভিতরে এসে বসলেন। সাফিন উঠে নিজের রুমে চলে গেল। কাকিমা বললেন, সাফিনকে তো আজকাল একটু চুপচাপ দেখি, কিছু হয়েছে নাকি? আমি বললাম, না, কিছু না, কলেজের চাপ হয়তো। কাকিমা চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, সাফিনের এই আচরণটা কি? সে কি সত্যি? না, এটা সম্ভব না। সে আমার ছেলে। হয়তো সে কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমার উচিত তাকে কোনো কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া। রাতে রাকিবের সাথে কথা বলার কথা ভাবলাম, কিন্তু তারপর মনে হলো এটা বলা ঠিক হবে না। রাকিব অন্য রকম নিতে পারে। পরের দিন আমি একটা সাইকোলজিস্টের নাম্বার বের করলাম। ভাবলাম সাফিনকে বলব যে আমাদের গিয়ে একটু কথা বলতে হবে। কিন্তু সাফিন নিজেই এসে বলল, মা, আমি বুঝতে পেরেছি আমার সাথে কি হচ্ছে। কি বুঝেছিস? আমার হয়তো কোনো মানসিক সমস্যা আছে। আমি একটা ডাক্তার দেখাতে চাই। আমি খুশি হলাম। ভালো কথা। আমি একটা ডাক্তারের নাম্বার বের করেছি। আমরা পরের দিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাফিনের সাথে আলাদা করে কথা বললেন। তারপর আমার সাথেও। ডাক্তার বললেন, এটা একটা সাময়িক সমস্যা। সাফিনের বয়সে এই রকম কনফিউশন হতে পারে। কিছু সেশন করলে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। সাফিনও বলল, মা, আমি ডাক্তার সাহেবের কথা শুনুব। সাফিন নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। আস্তে আস্তে তার আচরণ স্বাভাবিক হয়ে এল। সে আগের মতো হাসি খুশি হল, পূর্ণিমার সাথে খেলা করে পড়াশোনায় মন দিল। কয়েক মাস পর ডাক্তার বললেন, এখন আর কোনো সমস্যা নেই। সাফিন সম্পূর্ণ ভালো। সাফিন আমাকে বলল, মা, আমি সরি। আমি তোমাকে অস্বস্তিতে ফেলেছি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কোনো ব্যাপার না বাবা, এগুলো হয়। তারপর থেকে আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হল। সাফিন এখন কলেজে ভালো করছে। তার একটা গার্লফ্রেন্ডও হয়েছে, একই কলেজের মেয়ে। একদিন সে মেয়েটিকে নিয়ে বাড়িতে এল। খুব ভদ্র, মার্জিত মেয়ে। আমার বেশ ভালো লাগল।
সাফিন বলল, মা, রিনিকে তুমি কেমন দেখলে? আমি বললাম, খুব ভালো মেয়ে। তোর পছন্দ ভালো। রিনি লজ্জা পেয়ে বলল, আন্টি, আপনি খুব সুন্দর গু। সাফিন হেসে বলল, হ্যাঁ, আমার মাই সবচেয়ে সুন্দর গু। আমি তখন বুঝলাম সাফিন সত্যিই সুস্থ হয়ে গেছে। সে এখন আমাকে মা হিসেবেই দেখে, আর কিছু না। এভাবেই আমার সেই রহস্যময় দিনগুলোর সমাপ্তি হল। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সব কিছু ঠিক হয়ে যায়। আজও মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। সাফিন আর পূর্ণিমা দুজনেই আমার গর্ব। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না, কিন্তু ধৈর্য আর বিবেকের সাহায্যে সব সমস্যার সমাধান সম্ভব। কিছুদিন পর সাফিনের কলেজে একটা ইভেন্ট ছিল। সাফিন বলল, মা, তুমি আসবে আমাদের কলেজের অনুষ্ঠানে? আমি বললাম, কী রকম অনুষ্ঠান? কালচারাল প্রোগ্রাম। আমি গান গাইব। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই যাব। তোর বাবা আর পূর্ণিমাও যাবে গু। অনুষ্ঠানের দিন আমরা সবাই গেলাম। সাফিন খুব সুন্দর একটা গান গাইল। আমার চোখে পানি এসে গেল গর্বে। অনুষ্ঠানের পর সাফিনের অনেক বন্ধু এসে আমার সাথে কথা বলল। একজন বলল, আন্টি, সাফিন সবসময় আপনার কথা বলে। বলে আমার মাই আমার বেস্ট ফ্রেন্ড। আরেকজন বলল, আন্টি, আপনি দেখতে সাফিনের বোনের মতো লাগেন। এত ইয়াং দেখাচ্ছে গু। আমি লজ্জা পেয়ে হাসলাম। সাফিন এসে বলল, মা, কি বলছে ওরা? কিছু না, তোর বন্ধুরা খুব ভালো। বাড়িতে ফেরার পথে রাকিব বলল, সাফিন সত্যিই ভালো গান গেয়েছে। আর তোকে দেখে সবাই বলছে তুই অনেক ইয়াং লাগছিস। পূর্ণিমা বলল, মা, তুমি সত্যিই খুব সুন্দর। আমার বন্ধুরাও বলে। আমি মনে মনে ভাবলাম, সত্যিই কি আমাকে ইয়াং দেখায়? আয়নায় নিজেকে দেখে মনে হলো, হ্যাঁ, আমার বয়স 40 হলেও দেখতে কম বয়সী লাগে। কয়েকদিন পর একদিন সকালে আমি বাজার থেকে ফিরছিলাম। পথে দেখি আমাদের পাড়ার রহিম চাচা। তিনি বললেন, মৌসুমী বেটি, কেমন আছো? ভালো আছি চাচা গু। শোনো, আমার ভাগনে ঢাকা থেকে এসেছে। সে তোমাকে দেখে বলেছে এই মহিলা কার বউ। খুব সুন্দর গু। আমি হেসে বললাম, চাচা, আপনি তো আমাকে বিব্রত করছেন গু। না রে বেটি, সত্যি কথা। তুই সত্যিই অনেক ইয়াং আর সুন্দর দেখাস গ। বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই তো আমাকে বয়স অনুযায়ী দেখাচ্ছে না। হয়তো নিয়মিত ব্যায়াম আর খাওয়া দাওয়ার জন্য। সন্ধ্যায় সাফিন এসে বলল, মা, আগামীকাল আমাদের কলেজে প্যারেন্টস মিটিং আছে। তুমি যাবে? হ্যাঁ, যাব। তোর বাবা অফিসে ব্যস্ত, তাই আমিই যাবগু। পরের দিন কলেজে গেলাম। অনেক অভিভাবক এসেছেন। সাফিনের ক্লাস টিচার আমার সাথে দেখা করলেন। আপনি সাফিনের মা? আমি তো ভাবলাম আপাই হয়তো। আমি হেসে বললাম, না স্যার, আমি মাই। সত্যিই আপনাকে অনেক ইয়াং দেখাচ্ছে। সাফিন খুব ভালো ছেলে, পড়াশোনায় ভালো। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ স্যার। মিটিং শেষে বাড়ি ফিরে সাফিনকে বললাম, তোর টিচার খুব ভালো কথা বলেছেন তোর সম্পর্কে গু। সাফিন খুশি হয়ে বলল, সত্যিই মা? তিনি আর কি বলেছেন? বলেছেন তুমি পড়াশোনায় ভালো। তোমার সম্পর্কে কিছু বলেছেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, বলেছেন আমাকে দেখতে ইয়াং লাগছে গু। সাফিন মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, সত্যিই তুমি অনেক সুন্দর গো। তারপর হঠাৎ সে উঠে নিজের রুমে চলে গেল। আমি ভাবলাম হয়তো লজ্জা পেয়েছে। রাতে খাবার সময় রাকিব বলল, আজ অফিসে একটা মজার ঘটনা হয়েছে গি। কি হয়েছে? আমার নতুন কলিগ জিজ্ঞেস করছিল, তোর বুকি চাকরি করে? আমি বললাম, না। সে বলল, এত সুন্দর আর স্মার্ট মহিলা চাকরি করলে ভালো কর্তব্য। পূর্ণিমা বলল, বাবা ঠিক বলেছে। মা সত্যিই স্মার্ট। সাফিন চুপচাপ খেতে লাগল। আমি খেয়াল করলাম সে কেমন যেন অস্বস্তিতে আছে। খাওয়ার পর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি রান্নাঘর গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ সাফিন এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলু। সে একটু ইতস্তত করে বলল, মা, আজ সবাই তোমার সৌন্দর্যের কথা বলছে। এতে আমার মন খারাপ হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, কেন? এতে মন খারাপের কি আছে? কারণ কারণ আমার মনে হয় তুমি শুধু আমারই হওয়া উচিতকে। আমি চিন্তিত হয়ে বললাম, সাফিন, তুই আবার সেই কথা বলছিস?
আমি ভেবেছিলাম তুই সুস্থ হয়ে গেছিস গু। মা, আমি সুস্থ। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি যে অন্যরা যখন তোমার প্রশংসা করে তখন আমার জ্বালা হয় গ। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, সাফিন, এটা স্বাভাবিক নয়। তোর আবার ডাক্তার দেখানো উচিত কে? না মা, আমার ডাক্তার দেখানো লাগবে না। আমি নিজেই সামলে নেব গু। তারপর সে চলে গেল। আমি ভাবতে লাগলাম, সাফিনের এই সমস্যাটা কি সত্যিই কমেছে নাকি লুকিয়ে আছে? পরের দিন আমি রিনির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রিনি আমাদের বাড়িতে এসেছিল সাফিনের সাথে পড়তে। আমি রিনিকে আলাদা করে বললাম, রিনি, তুমি সাফিনকে কেমন দেখো? রিনি বলল, আন্টি, সাফিন খুব ভালো। কিন্তু মাঝে মাঝে মনে হয় সে কোনো চিন্তায় থাকে গি। কী রকম চিন্তা? জানি না আন্টি। তবে সে সব সময় আপনার কথা বলে। বলে আমার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর গু। আমি ভাবলাম, রিনিকে কিছু বলা ঠিক হবে না। বললাম, ও সাধারণ কথা। সব ছেলেরাই মায়ের প্রশংসা করে কি? রিনি চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে সাফিনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। সন্ধ্যায় সাফিনকে ডেকে বসালাম। সাফিন, তোর সাথে আমার কিছু কথা আছে গি। কি কথা মা? তুই রিনিকে ভালোবাসিস? সাফিন একটু থেমে বলল, হ্যাঁ মা গু। তাহলে তোর মনে আমাকে নিয়ে আর কোনো অস্বাভাবিক চিন্তা আনবি না। তুই একটা বড় ছেলে, তোর জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাববি গু। সাফিন মাথা নিচু করে রইল। তারপর বলল, মা, আমি চেষ্টা করব। শুধু চেষ্টা না, তোকে এটা করতে হবে। তুই আমার গর্ব, আমি চাই তুই সফল হোস ক। সাফিন আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি সত্যিই আমার গর্ব। আমি তোমাকে কষ্ট দিতে চাই না গি। তাহলে এই অস্বাভাবিক চিন্তাগুলো মন থেকে বাদ দাও। রিনি একটা ভালো মেয়ে, তার সাথে সুখী জীবন কাটাও। সাফিন বলল, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ গু। তারপর থেকে সাফিনের আচরণ আরও ভালো হতে লাগল। সে রিনির সাথে বেশি সময় কাটাতে লাগল, পড়াশোনায় মনোযোগ দিল। একদিন সাফিন এসে বলল, মা, আমি রিনিকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কবে? গ্র্যাজুয়েশনের পর। কিন্তু এখনই আমি রিনির বাবা মার সাথে কথা বলতে চাই। আমি বললাম, খুব ভালো সিদ্ধান্ত। তোর বাবার সাথে কথা বল। রাকিব খুব খুশি হল। বলল, রিনি ভালো মেয়ে। আমাদের পরিবারের সাথে মানিয়ে যাবে গু। আমরা রিনির পরিবারের সাথে কথা বললাম। তারাও রাজি হল। ঠিক হল, গ্র্যাজুয়েশনের পর বিয়ে হবে। এই সিদ্ধান্তের পর সাফিন পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। সে এখন আমাকে সম্পূর্ণ মা হিসেবে দেখে। কোনো অস্বাভাবিক আচরণ নেই। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি যদি ভুল পথে চলতাম তাহলে আমার জীবন নষ্ট হয়ে যেত। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার ভালো ছেলে। আমি সবসময় তোর ভালো চাই। সাফিনের বিয়ের প্রস্তুতি চলতে লাগল। রিনি নিয়মিত আমাদের বাড়িতে আসে, আমার সাথে নানা বিষয়ে কথা বলে। একদিন রিনি বলল, আন্টি, সাফিন আমাকে বলেছে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আমি বললাম, মা তো সন্তানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ আন্টি, কিন্তু সাফিন আরও কিছু বলেছিল। বলেছিল, একসময় তার মনে ভুল চিন্তা এসেছিল, কিন্তু আপনি তাকে সঠিক পথে এনেছেন গু। আমি বুঝলাম সাফিন রিনিকে সব বলেছে। বললাম, হ্যাঁ, যে কোনো মানুষের জীবনে এমন সময় আসে যখন সঠিক ভুলের মধ্যে দ্বিধা থাকে গু। রিনি বলল, আন্টি, আমি সাফিনকে খুব ভালোবাসি। আর আমি আপনাকেও মায়ের মতো ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। আমি রিনিকে জড়িয়ে ধরে বললাম, তুমিও আমার মেয়ের মতো। এভাবেই আমার সেই কঠিন দিনগুলো পেরিয়ে গেল। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা হয়। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সাফিনকে ভুল পথে যেতে দেইনি। আজ সে একটা সুখী জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে এল। সাফিন আর রিনির বিয়ে খুব জাঁকজমকের সাথে হল। সবাই বলল, খুব সুন্দর জুটি। বিয়ের দিন সাফিন আমার কাছে এসে বলল, মা, তুমি ছাড়া আজ আমি এখানে পৌঁছতে পারতাম না গি। আমি তার কপালে হাত রেখে বলল, সন্তান মায়ের গর্ব। তুই সব সময় আমার গর্ব থাকবি গু। বিয়ের পর সাফিন আর রিনি আলাদা ফ্ল্যাটে উঠে গেল। কিন্তু তারা নিয়মিত আমাদের সাথে দেখা করে। পূর্ণিমাও এখন বড় হচ্ছে। সে ক্লাসে ভালো করছে। আমার দুই সন্তানই আমার গর্ব। একদিন রিনি এসে বলল, আন্টি, আমার একটা খবর আছে গু।
কি খবর? রিনি লজ্জা পেয়ে বলল, আমি মা হবগু। আমি খুশিতে চিৎকার করে উঠলাম। সত্যি? কখন? আরও 7 মাস বাকি। আমি রিনিকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার জীবনে নতুন আনন্দের সংবাদ এসেছে। সাফিনও এসে বলল, মা তুমি নানি হবে। খুশি? আমি বললাম, অবশ্যই। আমার নাতিনাতনি দেখার স্বপ্ন আছে গি। এভাবেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল। সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে এখন আলোকিত জীবন। কখনো কখনো জীবনে এমন ঝড় আসে যা আমাদের পরীক্ষা করে। কিন্তু সঠিক পথে থাকলে ঝড়ের পরে রোদ ওঠে। আজ আমি একজন সফল মা। আমার সন্তানরা সুখী। আমার পরিবার সুন্দর। এর চেয়ে বেশি কিছু আর চাই না। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। ঢাকার পুরান শহরের একটি ছোট গলিতে বাস করত হাফেজ আব্দুর রহমান। তিনি একজন গরিব মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি উঠে পড়তেন এবং মসজিদে যেতেন। তার ছোট্ট দোকানটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। আব্দুর রহমানের একটি সন্তান ছিল, নূর নামের এক কন্যা। নূর মাত্র 5 বছর বয়সী, কিন্তু তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। সে কুরআন শরীফ হিফজ করেছিল এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখত। গ্রামের মানুষেরা তাকে নূর নামে ডাকত কারণ তার চরিত্র ছিল আলোর মতো পবিত্র এবং উজ্জ্বল। একদিন সকালে আব্দুর রহমান তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক এসে হাজির হলেন। তার পোশাক ছিল সাদা, চেহারায় ছিল নূরের আভা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ভাই। আমি দূর থেকে এসেছি। শুনেছি এই এলাকায় একটি মেয়ে আছে যার নাম নূর, যে খুবই জ্ঞানী এবং ধার্মিক। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, নূর আমার মেয়ে। কিন্তু আপনি কে? কেন তার খোঁজ নিচ্ছেন? বয়স্ক ব্যক্তি মৃদু হেসে বললেন, আমার নাম ইব্রাহিম। আমি একজন পীর সাহেব। আমি সারা দেশ ঘুরে বেড়াই এবং জ্ঞানী ও ধার্মিক মানুষদের সাথে সাক্ষাৎ করি। আমি শুনেছি আপনার মেয়ে নূর অসাধারণ জ্ঞানের অধিকারী। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। পীর ইব্রাহিম সাহেব নূরের সাথে দেখা করতে চাইলেন। আব্দুর রহমান তার মেয়েকে ডাকলেন। নূর এসে সালাম দিল এবং পীর সাহেবের পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করল। পীর সাহেব নূরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার চেহারায় ছিল নম্রতা এবং বিনয়, চোখে ছিল জ্ঞানের আলো। তিনি বললেন, মা নূর, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি উত্তর দিতে পারবে? নূর বিনীতভাবে বলল, জি পীর সাহেব, আল্লাহ তায়ালা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব। পীর সাহেব প্রথম প্রশ্ন করলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? নূর চিন্তা করে বলল, পীর সাহেব, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। পীর সাহেব সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত? নূর উত্তর দিল, একজন মুমিনের মধ্যে থাকা উচিত সবর, ধৈর্য, শকর, কৃতজ্ঞতা, তাকওয়া, আল্লাহভীতি, রহমত, দয়া এবং ন্যায়বিচার। কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। পীর সাহেব আরও কয়েকটি কঠিন প্রশ্ন করলেন এবং নূর সবগুলোর সুন্দর উত্তর দিল। তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ জ্ঞানের অধিকারী। তৃতীয় অধ্যায়, বিশেষ দায়িত্ব। পরদিন সকালে পীর ইব্রাহিম সাহেব আবার এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার একটি বিশেষ অনুরোধ আছে। আমি নূরকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়ে যেতে চাই। আব্দুর রহমান চিন্তিত হয়ে বললেন, পীর সাহেব, কি ধরনের কাজ? নূর তো এখনও ছোট। পীর সাহেব বিস্তারিত বললেন, দেখুন ভাই, এই দেশের উত্তরাঞ্চলে একটি গ্রাম আছে, শান্তিগ্রাম। সেই গ্রামের মানুষেরা ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে এবং সঠিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছে। আমি চাই নূর সেখানে গিয়ে মানুষদের সঠিক ইসলামিক শিক্ষা দেয়া। তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সে মানুষদের হৃদয় স্পর্শ করতে পারবে। আব্দুর রহমান দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার মেয়েকে দূরে পাঠাতে মন চাচ্ছিল না, অন্যদিকে এটি একটি মহৎ কাজ। তিনি নূরকে ডেকে সব কথা বললেন। নূর শুনে বলল, আব্বু, আমি যেতে চাই। যদি আমার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে এটি আল্লাহর পথে একটি জিহাদ হবে। রাসূল
বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লুকিয়ে রাখে তাকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। আব্দুর রহমান তার মেয়ের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝলেন যে নূর সত্যিই একটি বিশেষ আমানত। তিনি অনুমতি দিলেন। চতুর্থ অধ্যায়, শান্তিগ্রামের পথে। নূর এবং পীর ইব্রাহিম সাহেব শান্তিগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে তারা অনেক গ্রাম পার হলেন। প্রতিটি জায়গায় নূর দেখল যে মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ দারিদ্র্যে, কেউ রোগে, কেউ পারস্পরিক বিরোধে। একটি গ্রামে তারা রাত্রিযাপন করলেন। সেখানে দেখা হল আমিনা নামের এক বিধবা মহিলার সাথে। তার ৩টি ছোট সন্তান এবং সে খুবই দরিদ্র। নূর তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। নূর আমিনা আপাকে বলল, আপা, আপনার অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যার কথা সে কল্পনাও করতে পারে না। নূর আমিনা আপাকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিল এবং তাকে সাহস দিল। তার সাথে কথা বলে আমিনা আপার মনে নতুন শক্তি এসে গেল। পরদিন সকালে নূর এবং পীর সাহেব যাত্রা অব্যাহত রাখলেন। পথে পীর সাহেব নূরকে বললেন, মা নূর, তুমি খেয়াল কর, তোমার ছোট্ট একটা কথা কেমন আমিনা আপার মনে শান্তি এনে দিয়েছে। এটাই হল ইসলামের শক্তি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, শান্তিগ্রামে পৌঁছানো। ৩ দিন পরে তারা শান্তিগ্রামে পৌঁছালেন। গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা দেখলেন যে মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। গ্রামের মানুষেরা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখল। তারা ভাবল এরা বাইরে থেকে এসেছে, হয়তো কোনো ফায়দা লোটার জন্য। গ্রামের মোড়ল করিম মিয়া এসে তাদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কেন এসেছেন? পীর সাহেব বিনীতভাবে বললেন, ভাই, আমরা ইসলামিক শিক্ষা প্রচারের জন্য এসেছি। এই মেয়েটি নূর খুবই জ্ঞানী। সে আপনাদের কুরআন হাদিসের সঠিক শিক্ষা দিতে পারবে। করিম মিয়া একটু রাগান্বিত হয়ে বললেন, দেখুন, আমরা মুসলমান। আমাদের ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি। আমাদের কোনো বাইরের শিক্ষার দরকার নেই। নূর নম্রভাবে বলল, চাচা, আমরা আপনাদের কোনো সমালোচনা করতে আসিনি। আমরা শুধু জ্ঞান ভাগাভাগি করতে চাই। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা চীনে গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে। করিম মিয়া নূরের কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা থাকতে পারেন। কিন্তু আমাদের মানুষেরা রাজি হবে কিনা জানি না। ষষ্ঠ অধ্যায়, প্রাথমিক বাধা। নূর এবং পীর সাহেব গ্রামের মসজিদে থাকার ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন খুবই কঠিন গেল। গ্রামের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন নূর দেখল যে গ্রামের মহিলারা একটি অসুস্থ শিশুর জন্য তাবিজকবচ ব্যবহার করছে। নূর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি করছেন? একজন মহিলা বলল, এই শিশুটি অসুস্থ। আমরা তার জন্য তাবিজ দিয়েছি যেন জিনভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। নূর বিনীতভাবে বলল, আপারা, ইসলামে তাবিজকবচ ব্যবহার করা শিরক। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারে না। চলুন, আমরা এই শিশুর জন্য দোয়া করি এবং চিকিৎসকের কাছে নিয়ে যাই। মহিলারা প্রথমে রাগ করল, কিন্তু নূরের নম্র আচরণ দেখে তারা শান্ত হল। নূর তাদের কুরআনের কিছু আয়াত শিখিয়ে দিল যা অসুখের জন্য পড়া যায়। সপ্তম অধ্যায়, প্রথম সাফল্য। কয়েকদিন পরে অলৌকিক ঘটনা ঘটল। নূরের দোয়া এবং সঠিক চিকিৎসার ফলে সেই অসুস্থ শিশু সুস্থ হয়ে উঠল। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষেরা নূরের প্রতি আস্থা রাখতে শুরু করল। একদিন সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী মসজিদে এসে নূরের সাথে কথা বলতে চাইল। তারা বলল, নূর আপা, আমরা আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। নূর খুব খুশি হল। সে তাদের নিয়ে একটি হালকা চালিয়ে বসল। প্রথমে সে আল্লাহর পরিচয় নিয়ে কথা বলল। দেখুন ভাইবোনেরা, নূর বলল, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন মায়ের চেয়েও বেশি। তিনি আমাদের জন্য সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড় সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি, বিবেক এবং পছন্দের ক্ষমতা। একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন? কেন দুঃখ কষ্ট দেন? নূর উত্তর দিল, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করেন আমাদের ঈমান যাচাই করার জন্য। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়,
তেমনি আমাদের ঈমানকেও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করা হয়। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। কিন্তু সবরকারীদের সুসংবাদ দাও। অষ্টম অধ্যায়, গভীর শিক্ষা। দিন দিন নূরের চারপাশে মানুষের ভিড় বাড়তে থাকল। সে প্রতিদিন মসজিদে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। একদিন একজন যুবক এসে বলল, নূর আপা, আমার মনে একটা প্রশ্ন আছে। আমি মাঝে মাঝে খারাপ কাজের দিকে আকৃষ্ট হই। এটা কি পাপ? নূর বুঝতে পারল যে এটি একটি সূক্ষ্ম প্রশ্ন। সে বলল, দেখো ভাই, মানুষের মনে খারাপ চিন্তা আসা স্বাভাবিক। রাসূল শাহ বলেছেন, আল্লাহ আমার উম্মতের মনের খারাপ চিন্তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা সেই কাজ করে বা মুখে বলে। গুরুত্বপূর্ণ বিষয় হল, খারাপ চিন্তা এলে সেটা থেকে আল্লাহের কাছে আশ্রয় চাওয়া এবং ভালো কাজে মনোযোগ দেওয়া। যুবকটি আরও জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে নিজেকে পাপ থেকে রক্ষা করব? নূর বলল, প্রথমত নিয়মিত নামাজ পড়। নামাজ পাপ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, ভালো সঙ্গী নির্বাচন কর। রাসূল শাহ বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তৃতীয়ত, সর্বদা আল্লাহকে স্মরণ কর। চতুর্থত, কুরআন তেলাওয়াত কর এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। নবম অধ্যায়, পারিবারিক সমস্যার সমাধান। কয়েক সপ্তাহ পরে গ্রামের একটি বড় সমস্যার সমাধানের জন্য নূরের কাছে আসা হল। দুই ভাই, রশিদ এবং খালিদ, সম্পত্তি নিয়ে মারাত্মক বিরোধে জড়িয়ে পড়েছিল। তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে চলেছিল। গ্রামের লোকেরা নূরকে বলল, আপা, আপনি যদি এই দুই ভাইয়ের সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আমরা বুঝব যে আল্লাহ সত্যিই আপনার সাথে আছেন। নূর প্রথমে রশিদের সাথে আলাদা কথা বলল। রশিদ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, নূর আপা, খালিদ আমার সাথে খুবই অন্যায় করেছে। বাবার সম্পত্তিতে আমার ন্যায্য অধিকার সে দিচ্ছে না। নূর শান্তভাবে বলল, রশিদ ভাই, আপনার রাগ বুঝতে পারছি। কিন্তু জানেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি তার রাগ সংযত রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আর রাসূল সা বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে কুস্তিতে হারায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর নূর খালিদের সাথে কথা বলল। খালিদও তার নিজের যুক্তি দিল। নূর ধৈর্যের সাথে দুই পক্ষের কথা শুনল। তারপর নূর একদিন দুই ভাইকে একসাথে ডাকল। সে বলল, রশিদ ভাই, খালিদ ভাই, আপনারা দুজনেই আমার কাছে এসেছেন। এটাই প্রমাণ করে যে আপনারা সমাধান চান। কিন্তু আপনারা কি জানেন, ভাই ভাইয়ের সম্পর্ক সম্পত্তির চেয়ে অনেক বেশি মূল্যবান? নূর কুরআনের একটি আয়াত তেলাওয়াত করল, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও। তারপর সে বলল, আপনাদের বাবা কি চাইতেন যে তার মৃত্যুর পরে তার দুই প্রিয় সন্তান একে অপরের শত্রু হয়ে যাক? আপনাদের বাচ্চারা কি চাইবে যে তাদের চাচামামা তাদের পরিবার থেকে দূরে থাকুক? দুই ভাইয়ের চোখে পানি এসে গেল। তারা বুঝতে পারল যে সম্পত্তির লোভে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভাইয়ের ভালোবাসা, হারাতে বসেছে। নূর তাদের ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করার পদ্ধতি বুঝিয়ে দিল। সে বলল, ইসলামের সম্পত্তি বণ্টনের একটি স্পষ্ট নিয়ম আছে। আল্লাহ নিজেই কুরআনে এই নিয়ম দিয়েছেন। এই নিয়ম মেনে চললে কোনো বিরোধ থাকে না। দুই ভাই একে অপরের কাছে ক্ষমা চাইল এবং আলিঙ্গন করল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল যে নূরের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। দশম অধ্যায়, নারী শিক্ষার প্রসার। নূরের প্রভাবে গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। কিন্তু একটি বিষয়ে এখনও সমস্যা ছিল, মেয়েদের শিক্ষা। গ্রামের অনেক মানুষ মনে করত যে মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। একদিন নূর গ্রামের মহিলাদের সাথে আলাদা বৈঠক করল। সেখানে এসেছিল রহিমা আপা, ফাতেমা আপা, খাদিজা আপা এবং আরও অনেকে। নূর তাদের বলল, আপারা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। ইসলামে নারী পুরুষের সমান মর্যাদা পেয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। রহিমা আপা বলল, কিন্তু নূর, আমাদের সমাজে মেয়েরা বেশি পড়ালেখা করলে বিয়েশাদিতে সমস্যা হয়। নূর উত্তর দিল, আপা, এটি একটি ভুল ধারণা। ইসলামের ইতিহাস দেখুন। আমাদের প্রিয় নবীজির স্ত্রী হরত আয়েশা ছিলেন একজন বড় আলেম। তার কাছে থেকে হাজারো সাহাবী হাদিস
Welcome.
Wow.
Wow.
Gracias.
Wow.
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 Gracias.